চাঁদমোহন চ্যাটার্জিকে কোনোদিনই প্রতুল সুনজরে দেখতে পারেনি। পাশের বাড়িতেই লোকটা থাকে, রেসের বুকমেকারি বা বাড়ির দালালি, এই রকম একটা কিছু পেশা। পোশাক পরিচ্ছদে অতি উগ্র আধুনিক, আহারে বিহারে একেবারে ইংরাজ ঘেঁষা। নিত্য রাতেই তার বাড়িতে হয় পার্টি, নয় জলসা লেগেই থাকত। হইচই এবং চিৎকারে কত বিনিদ্র রজনী যে প্রতুলকে বসেই কাটাতে হয়েছে, সেগুলো চট করে ভোলবার নয়, এবং নয় বলেই লোকটাকে দরজা গোড়ায় এসে দাঁড়াতে দেখে সে সুস্পষ্ট বিরক্তির সঙ্গে বলে উঠল, এখন আমি খুব ব্যস্ত, অন্য সময় আসবেন। চাঁদমোহন কিন্তু নাছোড়বান্দা, কাকুতির সঙ্গে বলল, বড্ড দরকার স্যার, বিশেষ জরুরি, 5 মিনিটও লাগবে না। তার চেয়েও অনেক বেশি সময় ব্যয় হবে লোকটাকে বিদায় করতে। সুতরাং রাজি হওয়াই প্রতুলের বুদ্ধিমানের কাজ বলে মনে হল। তাকে ঘরে এনে বলল, কিন্তু যত সংক্ষেপে পারেন, শুধু বক্তব্যটুকুই বলে যান, কোনো গৌরচন্দ্রিকা নয়। চাঁদমোহন কৃতার্থ হয়ে যাওয়ার ভঙ্গিতে বলল, যে আজ্ঞে। আপনি তো স্যার পুলিশে কাজ করেন, তাই না? ভুল শুনেছেন আপনি। পুলিশে কেন, কোথাও কাজ করি না আমি। কিন্তু কি বলতে চান? বাধা দিয়ে চাঁদমোহন বলে উঠল, নাই করুন, কিন্তু রোজই তো লালবাজারে যান। তা যাই, কিন্তু কেন বলুন তো? সেখানে কোনো বন্ধু বা বিশেষ জানাশোনা নিশ্চয়ই কেউ আছে। জেনে আপনার লাভটা কি? বলছি, স্যার, বলছি। একটু থেমে বার কয়েক ঢোক গিলে চাঁদমোহন আবার বলল, আমার বাড়িতে কাল শীত দিয়েছিল। পাশের বাড়িতে আমার এক বন্ধু থাকে বিক্রম বলে, বোধহয় তাকে দেখে থাকবেন, তার ঘরেও বাদ যায়নি, এমনকি আমার ভাই রাইমোহনের ঘরেও। তাকে শেষ করতে না দিয়ে প্রতুল কৌতুকের স্বরে বলে উঠল, পাইকারিভাবে তাহলে শীত দেওয়া হয়েছে বলতে চান? তা আমাকে না বলে একটু দূরেই তো থানা আছে, সেখানে গিয়ে খবর দিন। চাঁদমোহন অসহিষ্ণু কণ্ঠে বলল, কিন্তু আপনি ঠিক ব্যাপারটা বুঝছেন না, স্যার। মুশকিল হচ্ছে কি, খবর দেওয়ার মতো কিছু নেই কি না। মানে কিছুই নিয়ে যায়নি, কাজেই নেয়নি যখন, তখন আর থানায় খবর দিয়ে কি হবে? প্রতুল এবার সত্যিই বিস্ময় বোধ করল। বলল, কিছুই নেয়নি? আশ্চর্য। চাঁদমোহন তার কথার প্রতিধ্বনি করে বলে উঠল, ঠিক বলেছেন, স্যার, আশ্চর্য। সেই জন্যেই তো বলছি, লালবাজারে গিয়ে যদি আপনার কোনো জানাশোনা লোককে বলে দেন। বলতে অবশ্য ইন্সপেক্টর আনন্দমোহনকে পারি, কিন্তু তাতে লাভ হবে কি কিছু? যদি কিছু চুরি যেত, তা হলে না হয়। চাঁদমোহন ক্ষোভের সুরে বলল, যদি কিছু চুরিই যেত, তাহলে আমি ভয় পেয়ে আপনার কাছে ছুটে আসতুম না। সমস্তটা কেমন যেন গোলমেলে। রহস্যটা কি, যদি আপনার বন্ধু আনন্দবাবু আবিষ্কার করতে পারেন? বুঝতেই তো পারছেন, শত্রুর আমার অভাব নেই। উঠে দাঁড়িয়ে প্রতুল তাকে বিদায় দেওয়ার জন্য বললে, বেশ, লালবাজারে গেলে আমি আনন্দবাবুকে বলবো। যদি তার কিছু করবার থাকে, করবেন। অজস্র ধন্যবাদ জানিয়ে রেসের একটা শিওর টিপের প্রতিশ্রুতি দিয়ে চাঁদমোহন অতঃপর বিদায় নিল। ঘটনাটাকে কিন্তু প্রতুল অত সহজে মন থেকে ছেঁটে ফেলতে পারল না। ঘরে ঘরে চোর শীত দিল, অথচ কোনো জিনিসই অপহৃত হল না। এর কারণ কি? যে শীত দিয়েছে, সে তাহলে কি চেয়েছিল? টাকা, কোনো দলিল, কিংবা? কতক্ষণ পর এই কথাগুলো ভাবতে ভাবতে প্রতুল লালবাজারে এসে হাজির হল। ইন্সপেক্টর আনন্দমোহন নিজের ঘরেই ছিলেন। দেখে মনে হল, খুব ব্যস্ত। তবু একফাঁকে প্রতুলের দিকে তাকিয়ে লঘুকণ্ঠেই প্রশ্ন করলেন, কি খবর? মেঘ না চাইতেন জল যে। চেয়ারের ওপর চিন্তিত মুখে বসে পড়ে প্রতুল জবাব দিল, ব্যাপারটা গুরুতর নয়। তবু মনে হচ্ছে, আপনার কিছু কাজে লাগবে। আমার বাড়ির পাশেই চাঁদমোহন চ্যাটার্জি বলে এক ভদ্রলোক থাকেন। একটু আগেই এসে তিনি জানিয়ে গেলেন, কে বা কারা তার ঘর, তার ভাইয়ের ঘর, এমনকি তার বন্ধুর বাড়িতেও শীত দিয়ে তছনছ করে গেছে। অথচ মজা হচ্ছে, কোনো জিনিসই চুরি যায়নি। আনন্দমোহনের মুখখানা আকস্মাৎ গম্ভীর হয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, আবার আপনিও এই খবর নিয়ে এসেছেন? শুধু আপনার প্রতিবেশীই নয়, প্রতুলবাবু, গত 3-4 দিনে অন্তত 20 জন জানিয়ে গেছেন যে, তাদেরও ঘরে শীত পড়েছে। সংবাদটা চিত্তাকর্ষক, সন্দেহ নেই। প্রতুল আগ্রহভরে জিজ্ঞেস করল, এসবের পেছনে রহস্যটা কি আপনি বলতে পারেন? মাপ করতে হবে। আপনার কি মনে হয়, কোনো জরুরি দলিল বা কাগজ বা নকশা?
আনন্দমোহন কাঁধ দুলিয়ে বললেন, হতেও পারে, কে জানে, হয়তো সমস্তগুলোই একটা দলেরই কাজ। আমারও তাই মনে হয়। যাই হোক, চুপ করে থাকা আর চলবে না, একটু বেয়ে দেখতে হবে। ইত্যবসরে ফোন বেজে উঠে আনন্দমোহনের বক্তব্যে বাধা দিল। তিনি রিসিভারটা তুলে নিয়ে বললেন, হ্যালো। ধীরে ধীরে তার মুখখানা কালো হয়ে উঠল, কপালের শিরা দুটো হয়ে উঠল স্ফীত। উত্তেজিত কণ্ঠে তিনি বললেন, আচ্ছা, কিন্তু কেউ যেন কোনো জিনিস না ছোঁয়ে, কিংবা আমি না যাওয়া পর্যন্ত বাড়ি থেকে না বেরোয়। সশব্দে রিসিভারটা নামিয়ে রেখে তিনি প্রতুলের দিকে ফিরে তাকালেন। নিশ্চিন্ত হওয়ার জন্যই বোধ করি প্রশ্ন করলেন, কি নাম আপনার প্রতিবেশীটির, যার নাম এইমাত্র বলছিলেন? চাঁদমোহন চ্যাটার্জি। কিন্তু কেন? তিনি মারা গেছেন, বোধহয় খুনি। 2 অসহ্য বিস্ময় প্রতুল চমকে উঠল। তার হাতের জ্বলন্ত সিগারেটটা আর একটু হলেই ফসকে পড়ে যেত। ভ্রু দুটো কুঁচকে কতকটা আপনমনেই সে বলল, এই কিছুক্ষণ আগেই, আধ ঘণ্টাও হয়নি, তার সঙ্গে আমি যে কথা বলেছি। কে? তার কথা শেষ হওয়ার আগেই আনন্দমোহন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আসবেন নাকি, প্রতুলবাবু, আমার সঙ্গে? গভীর আগ্রহভরে প্রতুল বলল, নিশ্চয়ই, চলুন। পথিমধ্যে আনন্দমোহন ফোনে পাওয়া সংবাদটির বর্ণনা প্রসঙ্গে বলে চললেন, চাঁদমোহন তার অফিস ঘরে ঢোকার মিনিট 10 পরেই নাকি দেখা যায়, তিনি টেবিলের ওপর ছুরিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। ঘটনাটা ঘটবার একটু আগেই তার ঘরে একটি লোক ঢোকে, অবশ্য তারই কর্মচারী। সন্দেহসূচক কণ্ঠে প্রতুল বলে উঠল, আপনার কি মনে হয়, ওই লোকটি তাকে খুন করেছে? বাধা দিয়ে আনন্দমোহন বললেন, তাও হতে পারে। তবে ওখানে না গিয়ে, কিছু না দেখার আগে তো আর কিছু বলতে পারি না। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখলেন, স্থানীয় একজন কনস্টেবল বাড়ির দরজায় পাহারায় নিযুক্ত। গম্ভীর স্বরে আনন্দমোহন তাকে জিজ্ঞেস করলেন, এখান থেকে কেউ পালায়নি, বা পালাতে চেষ্টাও করেনি? নমস্কার জানিয়ে কনস্টেবলটি বললে, আজ্ঞে না, পালায়নি কেউই, তবে পালানোর চেষ্টা করেছিল, তাকে ধরে রাখা হয়েছে। আমি তার নাম ঠিকানা লিখে রেখেছি। কথা শেষে সে পকেট থেকে একখানা খাতা বের করে, বার কয়েক তার ওপর চোখ বুলিয়ে নিয়ে মুরুব্বিয়ানা চালে বলল, লোকটার নাম ত্রিবান্দম ভান্ডারী, ঠিকানা 13 নম্বর কটু ঘোষাল স্ট্রিট। বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে আনন্দমোহন প্রতুলের পানে ফিরে বললেন, এ নামটা আমার যথেষ্ট পরিচিত। যদ্দূর মনে হয়, আমাকে ফোনে খবর দেয়। একসঙ্গে 3-4টে সিঁড়ির ধাপ অতিক্রম করে তারা দ্বিতলে উঠে এলেন। দুধারে সারিবন্দি ঘরের একটাতে দেখা গেল, দরজায় পিতলের ফলকে লেখা, চাঁদমোহন চ্যাটার্জি। সশব্দে দ্বারটা খুলে ফেলতেই প্রতুল দেখল, ঘরখানা বেশ বড়ই। তবে 3 পিস কাঠ দিয়ে সেখানাকে গোটা কয়েক ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া হয়েছে। কোনোটায় লেখা অফিস, কোনোটায় বা প্রাইভেট। দরজার সামনেই যে অংশটা, সেখানে জনকয়েক লোক সগর্জনে পায়চারি করে বেড়াচ্ছিল। দেখে মনে হয়, মুহূর্ত কয়েকের প্রতীক্ষায় যেন তাদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। প্রতুল আর আনন্দমোহনকে দেখে তারা সমস্বরে চিৎকার করে ছুটে এল, আমাদের এভাবে আটক রাখার মানে? আমরা কি বুনো জানোয়ার? না, এটা মগের মুলুক যে, যা মনে করেন, তাই করবেন। তাদের এই অভদ্রচিত কথায় ক্রোধে আনন্দমোহন ফেটে পড়বার উপক্রম হলেও এগিয়ে যেতে যেতে তিনি যথাসম্ভব নিজেকে শান্ত করে নিয়েই বললেন, আপনাদের মধ্যে ত্রিবান্দম ভান্ডারী কার নাম? ভিড়ের মধ্যে থেকে একটি শীর্ণকায় লোক বেরিয়ে এসে বলল, আমার নাম। কিন্তু কেন বলুন তো? তার আপাদমস্তক একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়ে আনন্দমোহন বললেন, সামান্য 2-4টে কথা আছে আপনার সঙ্গে। আশা করি। কোনো কৌতূহল প্রকাশ না করেই ত্রিবান্দম বলল, নিশ্চয়ই, নিশ্চয়ই। কিছুক্ষণের জন্য তাকে অপেক্ষা করতে বলে আনন্দমোহন প্রাইভেট চিহ্নিত অংশটায় প্রবেশ করলেন। মেহগনি কাঠের তৈরি মসৃণ একখানা টেবিলের ওপর চাঁদমোহন মুখ গুজরে পড়েছিল। হাত দুখানা দৃঢ়ভাবে মুষ্টিবদ্ধ। তারই নিচে মেঝেও কতকটা রক্ত জমাট বেঁধে গিয়েছে। ঘরের চারধারে ইতস্তত বিক্ষিপ্ত কাগজপত্র, কোনোটা ব্যবসা সংক্রান্ত চিঠি, কোনোটা বিল, কোনোটা বা চালান। মৃতদেহের পানে কতক্ষণ দৃষ্টি নিবন্ধ রেখে একসময় আনন্দমোহন বললেন, পিছন থেকে তীক্ষ্ণধার ছুরিখানা এমনভাবে ছোড়া হয়েছে যে, বুক ভেদ করে সেটা চলে গেছে। প্রতুল কিন্তু তার কথার কোনো প্রত্যুত্তর করল না।
সে তখন চারদিকে ছড়ান কাগজপত্রগুলো বাঁচতে শুরু করে দিয়েছে কোনো সূত্রের আশায়। আকস্মাৎ আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠে একখানা কাগজ আনন্দমোহনের পানে এগিয়ে দিয়ে সে খুশিভরা কণ্ঠে বলে উঠল, এই দেখুন আনন্দবাবু। প্রতুলের হাত থেকে আনন্দমোহন কাগজখানা একরকম ছিনিয়েই নিলেন। দেখলেন, চাঁদমোহন তার ভাই রাইমোহনের উদ্দেশ্যে লিখেছে, আমি ভয়ার্ত। কথাটা শেষ হয়নি, শুধু তলায় কতকগুলো কালির আঁচড়, শিশুর হাতে আঁকা ছবির মতো। সন্দেহের সুরে প্রতুল বলল, আমার মনে হয় চাঁদমোহন যখন লিখছিলেন তখন তাকে হত্যা করা হয়েছে। কথা শেষে সহসা টেবিলের তলায় লক্ষ্য পড়তেই সে দেখল একটা কলম পড়ে। সেটা তুলে নিয়ে সে আবার বলল, এই দেখুন আরও একটা মস্ত প্রমাণ। হাত থেকে খসে পড়ে কলমের নিবটা একেবারে ভোঁতা হয়ে গেছে। আলোর সামনে হাতের কাগজখানা মেলে ধরে সেটার ওপর একবার তীক্ষ্ণ দৃষ্টি নিবন্ধ করে আনন্দমোহন বললেন, এই যে কতকগুলো ফুটোও আছে এখানে। তাহলে আমাদের ধারণাটা। মুখখানা তার গম্ভীর হয়ে গেল। মৃতদেহের পানে তাকিয়ে কি একটা কথা মনে হতেই তিনি আবার বললেন, দরজার দিকে মুখ ফিরিয়ে ইনি তো বসেছিলেন, তবে ছুরিটা পিঠের ওপর বিদ্ধ হল কি করে? প্রতুল তার কথা কেড়ে নিয়ে বলল, হয়তো হত্যাকারী এর সামনে দিয়েই ঘরে ঢোকে। তাকে দেখবামাত্র ভয় পেয়ে কাগজের ওপর কথাটা লিখতে গিয়ে মাঝপথে মারা পড়েন। অনুসন্ধিৎসু দৃষ্টিটা একবার ঘরের চারপাশে বুলিয়ে নিয়ে আনন্দমোহন ত্রিবান্দমকে ডাক দিলেন। ডাক শোনামাত্র কেন জানি না, ত্রিবান্দমের মুখখানা ছাইয়ের মতো সাদা হয়ে গেল। তৎরাচ নিজেকে সংযত করে নেওয়ার জন্য গলাটা একবার ঝেড়ে নিয়ে এগিয়ে এসে বললে, বলুন স্যার, যা বলবার। কঠিন কণ্ঠে আনন্দমোহন প্রশ্ন করলেন, চাঁদমোহনবাবুর মৃতদেহ কখন আপনার চোখে পড়ে? ত্রিবান্দম চুপ করে রইল। প্রবলভাবে কাঁধটা নাড়া দিয়ে আনন্দমোহন আবার বললেন, কই, বলুন। বলছি স্যার, বলছি। মিস্টার চ্যাটার্জি আজ দুটো বাজার পড়ে এসেছেন। অন্যদিন কখন আসেন? অন্যান্য দিন আসেন ঠিক 10টায়। কোনো দিন বা 2-5 মিনিট আগেও এসে পড়েন। তবে দেরি একদিনও হয়েছে বলে আমার জানা নেই। তাহলে হঠাৎ আজ ব্যতিক্রম ঘটল কেন? সে সম্বন্ধে আমি কিছুই জানি না। তবে আজ তাকে একটু বিরূপ দেখেছিলাম। তার খানিক বাদেই আমি এই অবস্থায় দেখি। কথার ফাঁকে প্রতুল লক্ষ্য করছিল ত্রিবান্দম কাঁপছে, বোধ করি বা ভয়। সে প্রশ্ন করল, তখন আন্দাজ কটা? চাপা স্বরে ত্রিবান্দম বলল, 2:30 নাগাদ। আপনি কি কারণে তার ঘরে ঢুকছিলেন? তিনি কি ডেকে পাঠিয়েছিলেন, না অন্য কোনো কারণে? পরের রেসের জন্যে যে টাকা সংগ্রহ হয়েছিল, আমি সেটা কোথায় রাখব, জিজ্ঞেস করতে গিয়েছিলাম। আচ্ছা, এই আধ ঘন্টার মধ্যে আর কেউ তার ঘরে ঢুকেছিলেন? নিশ্চয়ই। সবসময়ই তার ঘরে লোক যাওয়া আসা করে। মিস্টার চ্যাটার্জি অত্যন্ত সাদাসিধে, সরল মানুষ ছিলেন। তাই কারো সঙ্গেই গল্পগুজব করতে তিনি কুণ্ঠাবোধ করতেন না। আজকে যারা এসেছিলেন তাদের মধ্যে অধিকাংশ লোককেই সুনজরে দেখতে পারা যায় না। তারা এসেছিলেন টাকা ধার করতে। পেয়েছিলেন কি? মাথা নেড়ে ত্রিবান্দম বলল, কেউ পেয়েছেন, কেউ পাননি। আর কিছু আমি জানি না, আমি তখন বড্ড বেশি ব্যস্ত ছিলাম কাজে। তার শেষের কথাগুলোতে আনন্দমোহন একটু রুষ্ট হলেন বলেই মনে হল। ক্রোধ কম্পিত স্বরে তিনি বললেন, তবে আপনি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কেন? ত্রিবান্দমের মুখখানায় মৃত্যু পাণ্ডুরতা ফুটে উঠল। আমতা আমতা করে কোনোরকমে বললে, আমি মানে আমার স্ত্রীকে ফোন করতে গিয়েছিলাম। ছুরির তীক্ষ্ণ ফলার মতোই ঠোঁটের ফাঁকে একটুকরো হাসি টেনে এনে আনন্দমোহন বললেন, স্ত্রীকে ফোন করতে চেয়েছিলেন, না সোজা লালবাজারে খবর দিয়েছিলেন? কোনটা? শুকনো ঠোঁটটায় বার কয়েক জিভটা বুলিয়ে নিয়ে ত্রিবান্দম বলল, আমি মানে আমার। ধমক দিয়ে আনন্দমোহন বললেন, তাহলে আপনি তাকে খুন করেছেন, কেমন? বাঁশপাতার মতোই ত্রিবান্দমের দেহটা বার কয়েক কেঁপে উঠল। কপালে দেখা দিল বিন্দু বিন্দু ঘাম। তৎরাচ প্রতিবাদ জানিয়ে সে বলল, আমি খুন করেছি, কে আপনাদের বলল? তার ওপর আমার কোনো রাগ নেই, বা আমিও তাকে আর কোনোরকম ঘৃণা করি না। মৃদু হেসে প্রতুল কৌতুকের স্বরে বলল, আপনি তাহলে স্বীকার করছেন যে আগে তাকে ঘৃণা করতেন? কাঠগড়ায় দণ্ডায়মান সাক্ষীর মতোই শুষ্ক কণ্ঠে ত্রিবান্দম বলল, আপনারা আমাকে এমন থতমত খাইয়ে দিচ্ছেন যে আমি কি বলছি
তা আমি নিজেই জানি না। তাহলে আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কেন? মানে ভয় পেয়ে। হাতঘড়িটার পানে একবার তাকিয়ে আনন্দমোহন বললেন, তাহলে আপনাকে একটু কষ্ট করে যেতে হবে। কোথায়? একটু লালবাজারে। পরক্ষণেই অপর লোকগুলিকে উদ্দেশ করে আনন্দমোহন বললেন, আপনাদেরও একটু কষ্ট করতে হবে। যতক্ষণ না এই ব্যাপারে কিছুটা নিশ্চিত হতে পারছি, ততক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে। কি করব বলুন, আমার করবার কিছু নেই। তার কথাই বহাল রইল। ত্রিবান্ধমকে লালবাজারে নিয়ে যাওয়া হল। বাকি লোকগুলিকে ওই বাড়িরই একতলায় একখানা ঘরে পুরে কনস্টেবল পাহারা দেওয়ার ব্যবস্থা করা হল। প্রতুল বলল, আপনার কি মনে হয়, আনন্দবাবু যে ত্রিবান্ধম এ খুনের সঙ্গে সম্পূর্ণ জড়িত আছে? ঠিক বলা যায় না, তবে লোকটা খুনির সম্বন্ধে যে কিছু জানে এবং সে কথা আমাদের কাছে গোপন করেছে, এটা আমি হলফ করে বলতে পারি। আমার মনে হয়, চাঁদমোহন তার ঘরে ঢোকার আগেই হত্যাকারী সেখানে কোথাও লুকিয়েছিল। আর সে কাজে তাকে সাহায্য করেছে ত্রিবান্ধমী। লুকিয়েছিল? কোথায়? ওই ঘরেই। আপনি অত লক্ষ্য করেননি। একপাশে একটা পর্দার আড়ালে একখানা চাবি দেওয়া ছোট ঘর আছে। সেখানেই সে লুকিয়েছিল। অবশ্য এটা আমার নিছক অনুমান। পুনরায় মৃতদেহের ঘরে এসে আনন্দমোহন দরজা বন্ধ করে দিলেন। তারপর শুরু করলেন তীক্ষ্ণ অনুসন্ধান। মৃতের জামার পকেটগুলো হাতড়ে প্রথমে বের করলেন কিছু খুচরো টাকা পয়সা, তারপর একখানা ডায়েরি, তারপর বের হলো একথলো চাবি। তার মধ্যে থেকে একটা চাবি বেছে নিয়ে পর্দার আড়ালের দরজাটা খুলে ফেলে বললেন, এই দেখুন, প্রতুলবাবু, এই ঘরখানার কথা বলছিলাম। আসবাবহীন ঘরখানার চারদিক লক্ষ্য করতেই দেখা গেল, মেঝের ওপর দু পার্টি জুতোর দাগ। কাদা সমেত নিশ্চয়ই কেউ এখানে এসে দাঁড়িয়েছিল। উচ্ছ্বসিত কণ্ঠে আনন্দমোহন বলে উঠলেন, দেখুন, প্রতুলবাবু, যা ভেবেছিলাম, অক্ষরে অক্ষরে ফলে গেছে। জুতোর ছাপ। বাধা দিয়ে প্রতুল বলল, কিন্তু চাবিবন্ধ ঘরে ঢুকল কি করে লোকটা? হত্যা করার আগে যেমন করেই হোক, হত্যাকারী দরজাটা খোলে এবং সময়মতো এখান থেকে বেরিয়ে এই কাজ সেরে সে সরে পড়েছে। তবে এমনও হতে পারে যে, ঘরের দরজাটা খোলাই ছিল। বেরিয়ে যাওয়ার সময় এমনভাবে সেটা বন্ধ করেছে যে, টেপা কলটা আটকে গেছে। ডায়েরি থেকে প্রতুল তেমন কিছুই পেল না। পাতার পর পাতা উল্টাতে উল্টাতে একসময়ে রাইমোহনের ঠিকানাটা বের করে সে বলল, অতঃপর আমাদের এখানেই যেতে হবে। আমার মনে আছে, শীত দেওয়ার ব্যাপারে চাঁদমোহন তার ভাই রাইমোহনের নামটাও উল্লেখ করেছিলেন। মৃতদেহ একজন পুলিশের হেফাজতে রেখে প্রতুল আনন্দমোহনকে সঙ্গে করে রাইমোহনের বাড়ির উদ্দেশ্যে পথে নেমে পড়ল। ডোভার লেনে আরও 5খানা হালফ্যাশনের বাড়ির চেয়ে রাইমোহনের ফ্ল্যাট বাড়িখানা উচ্চতায় এবং দৈর্ঘ্যে বেশ বড়। ভিতরে ঢুকতেই সামনে লিফট। আর যাই হোক, ভাড়াটেদের সুবিধের জন্য বাড়ির মালিক যে দয়া করে এটা করে দিয়েছেন, এজন্য তাকে সত্যিই ধন্যবাদ জানাতে হয়। বাড়িখানার চারপাশটা একবার দেখে নিয়ে প্রতুল লিফটের সামনে এসে দাঁড়াল। কিন্তু কাউকেই না দেখতে পেয়ে নিজেই লিফট চালিয়ে দ্বিতলে উঠে এল। ঘরের পর ঘর দেখতে দেখতে তারা দরজায় পিতলের ফলকে রাইমোহন চ্যাটার্জি লেখা ঘরখানার সামনে এসে দাঁড়াল। কলিং বেলটা চোখে পড়তেই প্রতুল সেটা সজোরে টিপতে লাগল। মিনিট 5 ক্রমাগত টেপবার পরেও যখন ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তখন তারা ফিরে যাওয়ারই উপক্রম করল। সিঁড়ির প্রথম ধাপে সবে পা দিয়েছে, এমন সময় সশব্দে দরজাটা খুলে গেল। কতকটা চাঁদমোহনের মতোই দেখতে একজন লোক বেরিয়ে এল। কোনো কথা বলবার অবসর তাকে না দিয়ে আনন্দমোহন প্রশ্ন করলেন, আপনারই নাম কি রাইমোহন চ্যাটার্জি? চাঁদমোহন বাবু। তার কথা শেষ হওয়ার আগেই আকস্মাৎ লোকটি অব্যক্ত এক আর্তনাদ করে মেঝেও লুটিয়ে পড়ল। 3 পুনরায় বিস্ময়ের পালা। এক লহমার জন্য উভয়ের পানে বিস্ময় বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইলেন। পরক্ষণেই আনন্দমোহন মৃতদেহের ওপর ঝুঁকে পড়ে লক্ষ্য করে বললেন, একেও ছুরি মারা হয়েছে। আমরা বড্ড দেরি করে ফেলেছি। প্রতুল বলল, আপনি কি মনে করেন, খুনি এখনো এই বাড়িতে আছে? ঘরের ভেতর এগিয়ে যেতে যেতে আনন্দমোহন বললেন, আমরা লিফটে চড়ে ওপরে আসার সময়ই সে সরে পড়েছে। তবুও একবার। কথাটা অসমাপ্ত রেখেই তিনি শুরু করলেন অনুসন্ধান। জানলার বাইরে তাকিয়ে দেখলেন, কিন্তু না, কারো ছায়াটুকু পর্যন্ত দৃষ্টিগোচর হল না। ঘরটা দেখে মনে হয়,
কিছুক্ষণ আগেই সেখানে যেন একটা প্রবল ঝড় বয়ে গেছে। টেবিলের কাগজপত্র এধার ওধারে ছড়ানো, হাতলবিহীন চেয়ারগুলো, পিতলের ফুলদানি দুটো স্থানভ্রষ্ট, আলমারির কাচগুলো শতফালি, এমনকি জানলার পর্দাটাও শতটুকরো হয়ে একপাশে পড়ে রয়েছে। সকলের চেয়ে বিস্ময়কর, মেঝের ওপর কার্পেটটা রক্তে মাখামাখি। লোকটা যেখানে গিয়ে আছড়ে পড়ল, ঠিক ততদূর পর্যন্ত একটা গাঢ় রক্তের রেখা। আনন্দমোহনের দৃষ্টিতে সেটুকু এড়াল না। উত্তেজিত কণ্ঠে তিনি বললেন, আমরা আসার 2-5 মিনিট আগেই যে এখানে একটা বড় রকমের দ্বন্দ্ব ঘটে গেছে, তার প্রমাণ দিচ্ছে এখানকার বিশৃঙ্খল অবস্থা। প্রতুল বলল, আপনার কি মনে হয় এটা ওই একই লোকের কাজ? ঠিক তাই। পরক্ষণেই মৃতদেহের ওপর পুনরায় ঝুঁকে পড়ে আনন্দমোহন পুঙ্খানুপুঙ্খরূপে লক্ষ্য করতে লাগলেন। ছুরি, হ্যাঁ, ছুরিই মারা হয়েছে লোকটিকে। তীক্ষ্ণফলা একখানা ছুরি এমনভাবে ছোড়া হয়েছে যে, আয়তনে ক্ষতটা তেমন বেশি না হলেও গভীরতাটা যেন তার একটু সীমা অতিক্রম করেছে। পরিশেষে হত্যাকারী ছুরিখানা সঙ্গেই নিয়ে গেছে। প্রতুল দ্রুতপদে ঘর ছেড়ে বেরিয়ে আসতে আসতে বলল, আমি একবার সারা বাড়িখানা দেখে আসি। যদি কারো সন্ধান পাই, হয়তো তার কাছ থেকে আমরা কিছু জানতে পারব। প্রথমে আশপাশের ঘরগুলো দেখে নিয়ে প্রতুল নিচে নেমে এল। দেখল, সামনে একজন ঝাঁকড়া চুলোলা লোক বসে বসে ঢুলছে। বোধ করি সারা রাত্রি ঘুম না হওয়ার অবসাদে তন্দ্রাটা তার এসেছে গভীরভাবেই। দেখলেই তাকে মনে সন্দেহ জাগে, বুদ্ধি বলতে কোনো পদার্থ সত্যই কোনোদিন তার মাথায় ছিল কিনা। তৎরাজ প্রতুল তার সামনে গিয়ে চড়া গলায় তাকে ডাকল, ওহে, শুনছ? আচমকা তন্দ্রাটা ভেঙে যেতে লোকটা কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে বলল, আজ্ঞে, কি বলছেন? গত 2 ঘণ্টার মধ্যে রায়মোহনবাবুর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল কি না বলতে পারো? হতভম্বের মতো লোকটা প্রতুলের কথার পুনরুক্তি করে বলল, রায়মোহনবাবু? হ্যাঁ, হ্যাঁ, দোতলায় সামনের ঘরেই যিনি থাকেন। লোকটা যেন লুপ্ত চেতনা ফিরে পেয়ে বলে উঠল, ও, তাকে? হ্যাঁ, তাকে। ঘণ্টা 2 মধ্যে তার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? উত্তরে লোকটা যা বলল, তা শুনে প্রতুল আর বৃথা তার সঙ্গে বাক্যব্যয় করা সমীচীন বোধ করল না। দ্রুতপদে সে পুনরায় দ্বিতলে উঠে এল। জিজ্ঞাসু দৃষ্টিতে আনন্দমোহনকে তার পানে তাকাতে দেখে সে বলল, নিচে একজন লোক আছে, কিন্তু সে একেবারে খাজা আহম্মক ছাড়া আর কিছুই নয়। গভীর বিরক্তিভরেই আনন্দমোহন বললেন, থাক, আমি ফোন করে দিয়েছি লালবাজারে। ডাক্তার সঙ্গে নিয়ে এখনই আমাদের লোক এসে পড়বে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এলেন। এসেই শুরু করলেন পরীক্ষা। পরে বললেন, ছোরা যে মারা হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ছোরাখানার মুখে কোনো তীব্র অ্যাসিড মাখানো ছিল কিনা, সেটা ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। আনন্দমোহন বললেন, বেশ, পরীক্ষা করে দেখুন। আমরা এখন চললুম। আপনার কাজ শেষ হলে আমাকে খবর দেবেন লালবাজারে। বাকি লোকগুলোকে সারা বাড়িখানা পাহারা দেওয়ার আদেশ দিয়ে তিনি বেরিয়ে এলেন প্রতুলকে সঙ্গে নিয়ে। সবেমাত্র পথে পা বাড়িয়েছেন, এমন সময় একখানা কালো রঙের মোটর এসে থামল সেখানে। মোটর থেকে নামল একটি অল্পবয়সী তরুণী। তার পানে চেয়ে আনন্দমোহন সবিস্ময়ে বলে উঠলেন, কি, মা, তুমি হঠাৎ কি মনে করে? প্রতুলও তার সঙ্গে বলে উঠল, তটিনী, তুমি হঠাৎ কেন এলে, মা? তটিনী আনন্দমোহনের মেয়ে। বয়স বেশি না হলেও বাপের সঙ্গে থেকে থেকে এরই মধ্যে সে গোয়েন্দাগিরিতে বেশ পটু হয়ে উঠেছে। শানিত দৃষ্টি মেলে সে বললে, একটা খবর আছে। সেটা কি? কিছুক্ষণ আগে আপনারা যাকে বন্দী করেছিলেন, সে পালিয়েছে। 4 আনন্দমোহনের বুকের রক্ত যেন চমক খেয়ে উঠল। দৃষ্টি হল বিস্ফারিত, কণ্ঠ বিস্ময়ে বিমূঢ়। বললেন, পালিয়েছে মানে? ঠিক বলছ তো? প্রতুলও তার সঙ্গে স্বর মিলিয়ে বলে উঠল, ত্রিবান্দম ভাণ্ডারী নাম তো? কণ্ঠে জোর দিয়ে তটিনী বলল, হ্যাঁ, ত্রিবান্দম ভাণ্ডারী, আপনারা যাকে একটু আগেই বন্দী হিসেবে লালবাজারে পাঠিয়েছিলেন। আপন মনেই আনন্দমোহন বিড়বিড় করতে লাগলেন, আচ্ছা, বেকুবদের হাতে দিয়ে ভরসা করেছিলুম বটে। প্রতুল ফস করে বলে উঠল, সে নিশ্চয়ই আমাদের আশেপাশে ঘুরছে সুযোগ খোঁজার আশায়। চলুন, লালবাজারে গিয়ে এখনই এর একটা কিছু। তাকে শেষ করতে না দিয়ে আনন্দমোহন বললেন, চলুন, আগে লালবাজারে তো যাই, তারপরে ভাবা যাবে কি করব না করব।
মুখে তিনি ও কথা বললেও আসলে কিন্তু মনের মধ্যে তার তখন ঝড় বইতে শুরু করেছে। ত্রিবান্দম পালিয়েছে, তবে কি সত্যিই সে খুনি? যান পূর্ণ চৌরঙ্গির ওপর দিয়ে তিনি গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন, গতি সীমার বাঁধন ছাড়িয়ে। পার্ক স্ট্রিটের মোড়ে লাল আলোটা জ্বলে উঠল, তৎরাচ গতি তিনি স্তব্ধ করলেন না। বিপরীতমুখী দুখানা গাড়ির মাঝ দিয়ে হু হু শব্দে ছুটে বেরিয়ে গেলেন। পথচারীর দল সবিস্ময় সরে দাঁড়াতে লাগল, ট্রাফিক পুলিশ গাড়ির নম্বর টুকে নিল, অন্যান্য যানবাহনগুলোও ফুট ঘেঁষে থেমে পড়ল, কিন্তু কোনো দিকেই তখন আনন্দমোহনের লক্ষ্য ছিল না। রাগে ক্ষোভে অন্তরটা মনে হল যেন তার জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। অনেক আশা নিয়ে ত্রিবান্দমকে তিনি বন্দী করেছিলেন, কিন্তু নিরাশ হতে হল সম্পূর্ণরূপে। লালবাজারের ফটক দিয়ে গাড়িটা ঢুকতেই সামনে ইন্সপেক্টর কুঞ্জলালকে দেখা গেল। মনে হল সে যেন দীর্ঘক্ষণ তাদেরই প্রতীক্ষায় উৎকণ্ঠিত হয়ে উঠেছে। আনন্দমোহন নামতেই সে বলল, প্রকৃত খুনিকে আমরা বন্দী করেছি। সে নিজেই এসেছে তার দোষ স্বীকার করতে। পদচিত গাম্ভীর্য বজায় রেখে আনন্দমোহন কঠিন কণ্ঠে আদেশ করলেন, যাও, লোকটাকে আমার ঘরে নিয়ে এসো। পরক্ষণেই তিনি প্রতুল ও তটিনীকে সঙ্গে করে নিজের ঘরের দিকে চললেন। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর কুঞ্জলাল একটা লোককে নিয়ে এসে হাজির হল। লোকটার বয়স যতই হোক, চুলগুলো সব পেকে গেছে, সারা মুখখানা অসম্ভব রকম ব্রণ ভর্তি, খোঁচা খোঁচা ভ্রু, তলায় চোখ দুটো এত ছোট এবং সে চোখের দৃষ্টি এতই বিভৎস যে, তার পানে লক্ষ্য করলেই অতি বড় সাহসীর বুকও ক্ষণেকের জন্য অন্তত কেঁপে উঠবে। সহজ কণ্ঠেই আনন্দমোহন তাকে প্রশ্ন করলেন, তাহলে তুমিই খুনি? লোকটা সবেগে মাথা নেড়ে বলল, নিশ্চয়ই, আমিই তো তাকে খুন করেছি। কথা শেষে সে এমন এক বিকৃত হাসি হাসল যে, তাতেই বেশ বোঝা যায়, বিকৃত হাসির মতো মাথাটাও তার বিকৃত। সকৌতুকে আনন্দমোহন পুনরায় প্রশ্ন করলেন, কাকে খুন করেছ? কেন, সেই বুকমেকারকে। কারণ সে আমাকে প্রতারিত করেছে। একপাশে একখানা চেয়ারে প্রতুল এতক্ষণ গুম হয়ে বসেছিল। লোকটার কথা শেষ হতেই সে বলে উঠল, কিন্তু তোমার বন্দুকটা কোথায়? আমি সেটা মা পতিতপাবনীর কোলে তুলে দিয়েছি। প্রতুলের রসিকতাটা বুঝতে পেরে আনন্দমোহন ধমকের সুরে কুঞ্জলালের উদ্দেশ্যে বলেন, কেন তোমরা আমায় বিরক্ত করবার জন্য এই পাগলগুলোকে নিয়ে আসো? যাও, বের করে দাও ওকে এখান থেকে। প্রতুল কিন্তু স্বরে কোনোরকম উষ্মা প্রকাশ না করেই বলে চলল, এরা আছে বেশ। একটা লোককে খুনি হিসেবে দোষ স্বীকার করাতে এখানে পাঠিয়েছে। উদ্দেশ্য, আমরা যাতে ওকেই খুনি বলে ধরে নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকি, আর ইতিমধ্যে বাবুরা নিজেদের কাজ গুছোতে থাকেন। টেবিলের ওপর টেলিফোনটা বেজে উঠতেই আনন্দমোহন রিসিভার কানে লাগালেন। পরক্ষণেই পকেট থেকে নোটবুক বের করে একটা ঠিকানা টুকে নিয়ে তিনি বললেন, বেশ, কাল সকালেই আমি তার সঙ্গে দেখা করব বলে দিন। সশব্দে রিসিভারটা নামিয়ে রাখতেই প্রতুল জিজ্ঞেস করল, নতুন কিছু খবর পেলেন নাকি? হ্যাঁ, আরও কয়েকটা বাড়িতে শীত পড়েছে। কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই প্রতুলের ললাটে চিন্তার সুস্পষ্ট রেখা ফুটে উঠল। আপন মনেই কি খানিক বিড়বিড় করে একসময় সে প্রশ্ন করল, কাল সকালে যার কাছে যাবেন, তিনি কে? বিক্রম রায়, বোধহয় নামটা শুনে থাকবেন। মুহূর্তেই প্রতুলের চোখ দুটো বড় বড় হয়ে উঠল। মনে পড়ল, চাঁদমোহন ওই নামটাও করেছিল। তাহলে আনন্দমোহন বলে চললেন, আজও সকালে তার বাড়িতে কে বা কারা ঘরের জিনিসপত্তর ভেঙেচুরে তছনছ করে গেছে। আমার মনে হয়, যারা করেছে, তাদের উদ্দেশ্য ছিল কাকেও খুন করা। সেটা বুঝতে পেরেই ওরা আমাকে সেখানে প্রহরী মোতায়েন করার জন্য অনুরোধ জানালেন। প্রতুল ভেবে পেল না কিসের সন্ধানে লোকগুলো এ বাড়ি ও বাড়ি শীত দিয়ে বেড়াচ্ছে এবং তারপরই একটা করে লোক খুন করছে। তবে কি নিহতেরা তাদের কাছে ঋণী ছিল? ঋণ পরিশোধ করতে অস্বীকৃত হওয়ায় কি তাদের মৃত্যুবরণ করতে হয়েছে? কথাটা জিজ্ঞেস করতেই আনন্দমোহন বললেন, সেই খোঁজেই তো আমি কাল যাব। আচ্ছা, তাহলে চলি। আসছে কাল আমি আপনার সঙ্গে দেখা করব। আনন্দমোহন বেরিয়ে যাওয়ার কয়েক মুহূর্ত পরেই প্রতুল তটিনীকে বলল, আমাদের সঙ্গে এবারে তোমাকেও একটু কাজ করতে হবে। আগ্রহভরা কণ্ঠে তটিনী বলল, বেশ, আমাকে কাজ দিন। আজ পর্যন্ত যাদের যাদের বাড়িতে শীত পড়ার খবর আমরা পেয়েছি, তাদের বাড়িতে একবার করে তোমাকে যেতে হবে। আমার মনে হয়, শীত যারা দিচ্ছে, তাদের একটা বড় দল আছে।
যদি তাই হয় তাহলে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা শীত দেওয়ার প্রণালী একই রকম কিনা। আপনাদের তালিকার প্রথম বাড়ির ঠিকানাটা আমাকে দিন। পকেলো 55 1C, ছাতাওয়ালা গলি, বউবাজারে তিলাঞ্জলি বারুইয়ের বাড়িতে তোমাকে প্রথমে যেতে হবে। মনে থাকে যেন তুমি যাচ্ছ দৈনিক বিশ্বদূতে একজন সাংবাদিক হিসেবে, গোয়েন্দা হিসেবে নয়। তটিনী তাড়াতাড়ি বলে উঠল, থাক, আপনাকে আর বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। বাকি কয়েকটা ঠিকানা দিয়ে প্রতুল বলল, আর দেরি করো না, বেরিয়ে পড়ো এখনই। পথে নেমে পড়ে প্রতুল একখানা ট্যাক্সি ডেকে তটিনীকে বলল, যা যা করতে বললাম ভুলো না যেন। কাজ শেষ করে তটিনী যখন ফিরে এল, রাত তখন 9টা। বলল, আপনি যা ধারণা করেছিলেন প্রতুলবাবু, তা ভুল। শীত দেওয়ার প্রণালীটা তাদের এক নয়। তারা যে একটা দলভুক্ত এ কথাটা কোনো কাজের মধ্যেই তেমন প্রকাশ করেনি। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, কোনো বাড়িতে শীতের কাজটা সারা হলে সেখানে লেখা থাকছে ফিয়ার। আমার যতদূর মনে হয় ও কথাটা লেখার মানে এই যে তারপর ওই বাড়ির লোকটির খুন হওয়ার পালা।